খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহা। এখন মাঠের আজকের আয়োজনে আলোচনার বিষয়বস্তু ফুটবলের স্বপ্ন ও বাস্তবতা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান আবেলি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আজকে যেই সময়টায় আপনি ঠিক সেটে, এই সময়টায় বাংলাদেশের একটা 5 তারকা হোটেলে ফুটবল বিশ্বকাপের ট্রফি দেখানো হচ্ছে, এবং আপনারা যেই সময়টায় জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন, সেই সময়ে বাংলাদেশের ফুটবল নিয়ে একটা লক্ষ্য বা ভিশনের কথা বলা হয়েছে। সেই ভীষণে আমরা এখনো ধারের কাছেও যেতে পারিনি। তবে বিশ্বকাপ ট্রফি নিয়ে, ফুটবল বিশ্বকাপের ট্রফি নিয়ে, ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের আলাদা একটা উন্মাদনা থাকে। আমরা 2022 সালে রিসেন্ট পাস্টেই সেটা দেখেছি। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে যেভাবে সমর্থকরা রাস্তায় নেমে এসেছে, উদযাপন করেছে। ব্রাজিল জিতলেও এরকম করি আমরা। ইদানিং গত বছর থেকে আমরা দেখেছি, হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ ফুটবলেও এক ধরনের উন্মাদনা এসেছে। তবে স্বপ্ন আর বাস্তবতার যে ফারাকটা, সেটা প্রতিনিয়ত আমাদের সম্মুখীন করছে নতুন বাস্তবতার। এবং এই জায়গাটায় এই যে বাংলাদেশের ট্রফি আসছে, সেটা যেরকম একটা আনন্দের বিষয়, একই সঙ্গে বেশ কিছু বাস্তবতা রয়েছে। এবং সেই বাস্তবতায় আজকে আপনি এখন টেলিভিশনের স্টুডিওতে, আপনার হয়তোবা থাকার কথা ছিল সেই 5 তারকা হোটেলে, হয়তোবা বিশ্বকাপ ট্রফিটা যেই বিশ্বকাপ যেই ফুটবলার সঙ্গে নিয়ে এসেছেন, তার পাশে হয়তো বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররাও থাকতে পারতেন। এই বাস্তবতাটা আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। বাস্তবতা যেটা বলছেন ট্রু, যে আপনি যেটা আপনার ইন্ট্রোতে দিয়েছিলেন যে আসলে ফুটবলার আসলে এখানে তেমন কোনো ইনভাইটেশন পায়নি। তো সেই জায়গা থেকে আমি বলবো নট অনলি এক্স প্লেয়ার, কারেন্ট প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না তাদের কোনো সেশন আছে কিনা। থাকলে সেটা অবশ্যই ভালো হবে, বাট যদি না থাকে এটা খুবই ভেরি আনফর্চুনেট। কারণ 2014 আমার মনে আছে যখন ওয়ার্ল্ড কাপ ট্রফি আসে, তখন আসলে আমরা ইনভাইটেশন পেয়েছিলাম এবং খুব কাছ থেকে আসলে দেখার সুযোগ হয়েছিল, এবং আমরা সবাই ফটো সেশনে অংশগ্রহণ করেছিলাম। তখন আমরা সবাই কারেন্ট জাতীয় দলের প্লেয়ার ছিলাম, এবং তখন কিন্তু যারা সাবেক প্লেয়ার ছিল তারাও সুযোগ পেয়েছিল। এবং এটা তো একটা বড় স্টেক হোল্ডার বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যদিও এটা কোকাকোলা স্পন্সর করেছে, তাদের রেফারেন্সে এসেছে, বাট স্টেক হোল্ডার হিসাবে কিন্তু এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু এখানে এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং ইনভলভমেন্ট রয়েছে। এবং আপনি জানেন যে ট্রফিটা কিন্তু আপনি জানেন যে অ্যাকসেপ্ট করেছে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। তো আমার কাছে মনে হয় যে এখানে ফুটবলারদের একটা সেশন অবশ্যই রাখা উচিত ছিল, এবং সেখান থেকে হয়তো তারা একটা মোটিভেশন তারা এখান থেকে পেতে পারতো। যদিও আমি ক্যাপ্টেনকে দেখেছি, বাট বাকি প্লেয়ারদের এখনও দেখি নেই যারা কারেন্ট প্লেয়ার। বাট যারা আমরা সাবেক প্লেয়ার রয়েছি, তারাও কিন্তু আসলে একটা হাই এক্সপেকটেশন ছিল যে আমাদের হয়তো আমরা একটা এখানে থেকে হয়তো একটা নিমন্ত্রণ পাবো বা আমাদেরকে বলা হবে, বাট আমরা কিন্তু সেইটা পাইনি। যেই জায়গাটা থেকে আসলে ভিত্তি তৈরি হয়, বিশ্বকাপ জিতবো, বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়াবো, বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করে দিব, প্রতিনিধিত্ব করব। অর্থাৎ আমি বলছি বয়সভিত্তিক ফুটবলারদের কথা, যারা অনূর্ধ্ব 19 ফুটবল খেলে, যারা যুব বিশ্বকাপ খেলে, অনূর্ধ্ব 23, এবং যারা বয়সভিত্তিক থেকে 14, 16 বা 17 থেকে ধীরে ধীরে বেড়ে উঠছে। সেই সব ফুটবলার যারা পাইপ লাইনে রয়েছে বাফুফের, বা যাদেরকে হয়তো দেখভাল করা হচ্ছে, বিভিন্ন ক্যাম্পেইনে ডাকা হয়, সেই ফুটবলারদেরকে যদি একটু সুযোগ করা যেত, তাহলে তাদের জন্য হয়তো বা স্বপ্ন আর একটু বড় হতো, তাদের আকাঙ্ক্ষাটা বাড়তো। এই জায়গাটাই আসলে বাফুফের কোনো কূটনৈতিক দুর্বলতা দেখেন, নাকি আইসিসি থেকেই আসলে এই ধরনের বৈষম্য করা হয়? না, ফিফা যেটা করেছে যে সারা পৃথিবীতেই কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আপনি জানেন ঘুরবে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের একদম ঠিক জুন পর্যন্ত, হ্যাঁ, সারা পৃথিবীর প্রত্যেকটা ফিফার এফিলিয়েটেড যত দেশ আছে সেখানে কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে সাউথ কোরিয়াতে যাবে, পুরা পৃথিবীতেই কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফিটা যাবে। তো আপনি যেটা বলছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন, যেটা যে আমাদের ইয়ুথ লেভেলের প্লেয়ার আসলে এটা দেখতে পারলে হয়তো একটা অন্যরকম মোটিভেটেড তৈরি হতো। ইন ফিউচার এই প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা কারেন্সি তৈরি হতো যে তারা আসলে জাতীয় দলকে কোথায় দেখতে চায় এবং জাতীয় দলের জন্য খেলে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে কিনা। তো এইটা খুব উচিত ছিল আমাদের এক্স প্লেয়ার বলেন বা কারেন্ট প্লেয়ারদের থেকেও। আমি মনে করি যারা একদম ইয়ং প্লেয়ার, ইয়ুথ লেভেলে যারা ফুটবল খেলছে এই মুহূর্তে, তাদেরকে যদি এখানে ইনভলভমেন্ট করা হতো, তাদেরকে যদি এই ট্রফিটা দেখার সুযোগ করে দিত, আমার কাছে মনে হয় এটা আর আমাদের জন্য বেশি হতো। হয়তো 1 আওয়ার হয়তো বা হাফ অ্যান আওয়ার যদি একটা সেশন রাখা হতো, সেখানে হয়তো আমার কাছে মনে হয় তারা একটা অন্য লেভেলে মোটিভেটেড হতো। কারণ এখন যারা ফুটবল খেলছে তারাই কিন্তু ফিউচারে কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে সার্ভ করবে, এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার আমাদের যে প্ল্যানিং, আমরা এশিয়া কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই জায়গাটা কিন্তু তারাই খেলবে। সুতরাং তাদেরকে আমার কাছে মনে হয় ইনভলভমেন্ট করাটা খুব জরুরি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেশ কিছুদিন আগে একটা ক্যাম্পেইনের আয়োজন করেছিল, এবং সেই ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করেছে, সেখান থেকে যারা চূড়ান্ত হয়েছে তারাই শুধুমাত্র দেখতে পাবেন বিশ্বকাপ
ফুটবল ট্রফি। এখন দর্শকরা তো অবশ্যই দেখতে চাইবেন, তবে তার আগে আমার মনে হয় যে প্লেয়ারদের দেখাটা নিশ্চিত করা দরকার, বেশি প্রয়োজনীয়। অন্তত তারা যেহেতু সেটার প্রতিনিধিত্ব করেন, সেই জায়গায় পৃষ্ঠপোষক সংস্থার কোনো গাফিলতি দেখেন কিনা, বা এই ব্যবসায়িক চিন্তাভাবনা সবসময় থাকবে। এখন যুগ যত আগাচ্ছে, সময় যত আগাচ্ছে, তত ব্যবসায়িক চিন্তাভাবনা বাড়ছে। তবে সেই জায়গা থেকে এই যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোনো আনুষ্ঠানিক বিবৃতির জায়গায় রাখিনি। বিগত কয়েক বছর ধরে এরকম হয়ে আসছে। আমাদের তো 14 পরে 2022-এও বিশ্বকাপ ফুটবল ট্রফি বাংলাদেশে এসেছিল, আবার 26-এ আসতো। সেই জায়গাগুলোতে বাফুফে তাদের সাথে কোনো কোলাবোরেট করতে পারতো কিনা? দেখেন, যারা এটা স্পন্সর করেছে কোকা-কোলা, হ্যাঁ, তারা তাদের কমার্শিয়াল দিকগুলি কিন্তু তারা বিবেচনা করবে, হ্যাঁ, বাট মেইন স্টেক হোল্ডার কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের রেফারেন্সারা কিন্তু এখানে ওয়ার্ল্ড কাপ ট্রফি কখনই আসবে না, যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার এফিলিয়েটেড। হ্যাঁ, তো অবশ্যই এখানে কিন্তু একটা গাইডলাইন ছিল যে কতটা সেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া হবে। তো সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি স্পন্সরশিপের সাথে যদি কোলাবোরেশন করে, আপনি যেটা বলেছেন যে একটা সেশন বা দুইটা সেশন যদি আমাদের এখানকার প্লেয়ারদের এবং ইয়ুথ প্লেয়ারদের সাথে যদি সেটা কোলাবোরেশন করা যেত, আমার কাছে মনে হয় যে সেটা ভালো হতো। কারণ ওয়ার্ল্ড কাপ ট্রফি দেখার ইচ্ছাটা কিন্তু সবারই রয়েছে এবং আমারও রয়েছে, যা সত্যি কথা। হ্যাঁ, কাছ থেকে এটা সবাই দেখতে চায়। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে এই সেশনগুলি যদি ডিভাইডেড করে, যেহেতু একদিন থাকবে, একদিন কিন্তু লং টাইম, এবং 5 আওয়ার্স কিন্তু আপনি একটা লং টাইম কিন্তু সেশনগুলি ছিল। তো সেখানে কিন্তু তাদেরকে করা যেত। যদি আপনি কোকা-কোলাকে যদি আপনি বুঝাতে পারতেন, তাদেরকে যদি বলা হতো যে আমাদের এই এতটুকু টাইম ডিউরেশনটা লাগবে, হয়তো তারা অবশ্যই এটা বিএফএফ এর সাথে কিন্তু অবশ্যই তারা কমিউনিকেশন করতে। এবং আপনি যেটা বলেছেন যে এটা কিন্তু ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু যারা দেখবে তারা সুযোগ পেয়েছে, বাট সাধারণ মানুষের জন্য উন্মোচন করে এটা আবার ডিফিকাল্ট হতো, কারণ অনেক মানুষ এখানে কিন্তু গ্যাদারিং করতো। ওইটা একটা অন্য ইস্যু, বাট আমি মনে করি যে প্লেয়ারদের দেখার সুযোগটা খুব ইম্পর্টেন্ট ছিল, স্পেশালি ইয়ুথ প্লেয়ার এবং যারা কারেন্ট ন্যাশনাল টিমে যারা সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, তাদের আমি জানি না তাদের জন্য সেশন আছে কিনা, থাকলে অবশ্যই ভালো হবে, না থাকলে এটা খুবই ভেরি আনফর্চুনেট। বাট আমি দেখবো যে যেটা দেখবেন যে এন্ড অফ দ্য ডে যেটা হবে, যে আমরা যাদেরকে এক্সপেকটেশন করিনি, যাদের দেখাটা জরুরি না, তারাই দেখবেন যে ট্রফির সাথে গিয়ে বড় বড় ছবি তুলছে, তারাই খুব কাছ থেকে দেখছে, যাদের আসলে দেখার কোনো দরকার নেই। রিসেন্টলি ভারতেই তো এরকম একটা ঘটনা দেখেছি, লিওনেল মেসি আসলেন, সেই জায়গায় হয়তোবা দর্শকরা দেখতে চেয়েছেন। আমরা দেখেছি যে সেখানে অনেক পলিটিক্যাল লিডার চলে গিয়েছেন, যারা হয়তো তাদের জন্য আলাদা করে 10 মিনিটের একটা সেশন রাখাই যেত, তবে দর্শকদের জন্য সেটা উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারও ছিল। এখন আসলে নিজেদের বিষয়ে আসতে চাই। ফুটবল বিশ্বকাপে ট্রফি এসেছে, ট্রফি চলে যাবে। এখন পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অর্জন সম্ভবত এতটুকুই যে বিশ্বকাপ ফুটবলের ট্রফিটা আসছে, সেটা দেখছেন প্লেয়াররা এবং চলে যাচ্ছে। আমাদের স্বপ্ন তৈরি হচ্ছে, চলে যাওয়ার সাথে সাথে স্বপ্নটাও মনে হয় ওইখানেই শেষ। কারণ বিগত বাফুফের বিগত সভাপতি যিনি ছিলেন, সাবেক সভাপতি, তিনি কিন্তু আমাদের একটা স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 2030 বা একটা সময় নির্ধারণ করেছিলেন, এর মধ্যে 2022 ওয়ার্ল্ড কাপ, এখন 26-এ আমরা চলে এসেছি, আমরা বিশ্বকাপ ফুটবল খেলবো। এই যে স্বপ্ন দেখা এবং সেটাকে এক্সিকিউট করা বা বাস্তবায়নের মধ্যে যে বিস্তর ফারাক, সেটা তখনও ছিল। এখন নতুন করে হয়তো বা বর্তমান বাফুফে সেভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি, একটু একটু করে আগাতে যাচ্ছে। তবে এই যে তখন লক্ষ্যমাত্রাটা ঠিক করা হলো, আপনারাও তো তখন ছিলেন, রাইট? সো সেই বাস্তবতার ফারাকটা কেন হলো? দেখেন, আপনাকে অবশ্যই একটা গোল সেট করতে হবে যে আপনি আসলে কবে এশিয়া কাপ খেলবেন, কবে ওয়ার্ল্ড কাপ প্ল্যানিংটা নেবেন। হ্যাঁ, তো সেই ধরনের কোনো প্ল্যানিং না থাকলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো যেটা হয়েছে যে এখন পর্যন্ত তো আসলে ওই ধরনের কোনো প্ল্যানিংয়ের কোনো আমরা কোনো কার্যকরী কোনো বা তাদের মুখ থেকে শুনি নাই যে আমরা 2030 সালে এশিয়া কাপ খেলবো বা 2034 ওয়ার্ল্ড কাপ খেলবো, এরকম কোনো প্ল্যানিং এখন পর্যন্ত যায় না। সালাউদ্দিন হয়তো 2022 ওয়ার্ল্ড কাপের কথা বলেছিল, সে হয়তো পারেনি, বাট তার কোনো একটা ভিশন ছিল, মানে সে একটা বলেছিল, যেটাই হোক, হয়তো খেলতে পারেনি, বাট তার তো একটা ভিশন সে তৈরি করে দিয়ে গেছে, বাট সেটা সে হয়তো করতে পারেনি। বাট এখানে আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে। দেখেন, ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে কিন্তু একজন ওয়ার্ল্ড কাপ উইনার এখানে আসছে, গিলবার্তো সিলভা। হ্যাঁ, একটা হয়তো এরকম হতে পারতো, একটা সেশন হয়তো তার কাছ থেকে 10 মিনিট একটা মোটিভেশন সেশন রাখতে পারতো আমাদের জাতীয় দলের জন্য। হ্যাঁ, যে 10 মিনিট সে একটা মোটিভেশন স্পিক করবে আমাদের প্লেয়ারদের। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমাদের প্লেয়ার তার সঙ্গে দেখা করার বা তার সাথে কথা বলার 5 মিনিটস যদি আমাদের প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলতো, সেখান থেকে হয়তো আমাদের প্লেয়াররা ইমপ্রেস ফিল হতো। হ্যাঁ, তো সেইটা করা যেতে পারতো। সো ইটস অ্যাবাউট প্ল্যানিং, এবং আমার কাছে মনে হয় যে এই প্ল্যানিংগুলো হয়তো তারা করেছে কিনা আমি জানি না। স্টিল এখানে ট্রফি রয়েছে, তারা সেই সেশনগুলি যদি রাখে আমি তাদেরকে ধন্যবাদ দেবো, যদি না রাখে তবে বলবো যে তাদের হয়তো প্ল্যানিংয়ের ভিতরে কোনো গাফিলতি ছিল।
আমরা যখন বিশ্বকাপ ফুটবলের লক্ষ্যের কথা বলছি বা আমাদের ভিশনের কথা বলছি সেই সময় উপমহাদেশের ফুটবলের যে চিত্র, যেমন ভারতও কিন্তু বাংলাদেশের মতো এরকম বলেছিল যে খুব শীঘ্রই তারা বিশ্বকাপ World Cup ফুটবলে খেলবে। খেলবে, কিন্তু Right. ভারত এবং বাংলাদেশ দুই দেশের বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত তারা এশিয়ান যে ফুটবল হয় সেটার মূল পর্বে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে পার্টিসিপেট করতে দেখা যায়নি। ভারতের এশিয়া তুলনায় কাপ ইন্ডিয়া একবার খেলেছে, খেলেছে। ইন্ডিয়া খেলেছে, বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটা যেতে পারেনি। মেয়েরা খেলবে রিসেন্টলি, তবে বাংলাদেশের সেটা করার জন্য আসলে কি ধরনের সমস্যা আছে সেটা কাটিয়ে ওঠার জন্য কি করতে হবে? দেখেন, আপনি ওভারঅল বলছেন যে সাউথ এশিয়ার দেশগুলো আসলে ওয়ার্ল্ড কাপ কবে খেলবে বা এশিয়া কাপের মূল পর্বে রেগুলার কন্টিনিউ করতে পারবে ইটস ভেরি ডিফিকাল্ট অনেস্টলি। হ্যাঁ, সাউথ এশিয়ার দেশগুলো এশিয়া কাপ খেলা, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ আমাদের দল তো বাড়ানো হয়েছে 48টা হলো 32টা থেকে। যতগুলো হোক, আপনি যদি 50ও করেন বা 52 করেন বা 60ও করেন, তখনও আমাদের সাউথ এশিয়ার দেশগুলো ওয়ার্ল্ড কাপ খেলা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মহাদেশ থেকে দেশ বাড়ে, বাট এই জন্য এই না যে আপনি আপনার এশিয়া থেকে 20টা দেশ খেলবে, ইটস নট লাইক। এবছর কিন্তু 9টা দেশ আমাদের এশিয়া থেকে খেলবে। হ্যাঁ, ইরাক যেহেতু এখনো কোয়ালিফাই করেনি, তাদের একটা ম্যাচ রয়েছে, কোয়ালিফাই ম্যাচ, তো তারপরে দেখা যাবে তারা খেলতে পারবে কিনা। 8টা অলরেডি কোয়ালিফাই করে বলছে। বাট আমি সাউথ এশিয়ার দেশগুলি এই কারণে বললাম, আমাদের ফুটবল প্ল্যানিং অনেক গলদ রয়েছে। ইন্ডিয়া বলেন, আমাদের এখানে বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, আমরা যে প্যাটার্নে ফুটবল স্ট্রাকচার তৈরি করেছি সেখান থেকে আসলে ইউরোপ আমেরিকার সাথে আমাদের প্যাটার্নের অনেক ডিফারেন্স আছে, যার কারণে কিন্তু আমরা এশিয়া কাপ খেলতে পারি না। ওয়ার্ল্ড কাপ তো অনেক দূরের বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্ল্যানিংগুলি ঠিকঠাকভাবে করতে পারি না, আমাদের লিগের স্ট্যান্ডার্ড ঠিক নেই। দেখেন ইন্ডিয়ার কথাই যদি, ইন্ডিয়ান আইএসএল ঠিকঠাকভাবে কিন্তু রেগুলার এখন বন্ধ রয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ার মতো দেশ একটা লিগ তারা স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারছে না। সেখান থেকে আমরা তো আমাদের যে লিগের যে স্ট্যান্ডার্ড, আমার লিগের যে আমাদের গ্রাসরুট লেভেলের যে অবস্থা, আমাদের ঘরোয়া ফুটবলের যে কালচার, এইগুলি যতদিন পর্যন্ত আপনি হায়েস্ট লেভেলে না নিতে পারবেন ততদিন পর্যন্ত আপনি ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন এটা শুধু আমরা মুখেই বলতে পারবো, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ ফিফার এফিলিয়েটেড 214টা দেশ থেকে কিন্তু আপনি জানেন 48 কান্ট্রি এবার ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং প্রত্যেকটা মহাদেশ থেকে কিন্তু ভাগ করা থাকে ওয়ার্ল্ড কাপে কারা কারা খেলবে। তো সেখান থেকে সাউথ এশিয়ার দেশ এখান থেকে এশিয়াতে কোয়ালিফাই করে দেন ওয়ার্ল্ড কাপ ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আমি মনে করি আমাদের স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে। ইটস নট অনলি আমাদের, ইন্ডিয়া বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, ভুটান, সব জায়গায় স্ট্রাকচার পরিবর্তন যতদিন হবে, লিগের স্ট্যান্ডার্ড যতদিন বাড়বে, অনেক ফরেন প্লেয়ার, হায়েস্ট ফরেন প্লেয়ার যখন এখানে লিগগুলিতে খেলবে, তখন আপনি গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলার একটা সম্ভাবনা হবে বা এশিয়া কাপ খেলার সম্ভাবনা হবে। দেখেন এবার আমরা যে এশিয়ান কাপ কোয়ালিফাই যে গ্রুপ থেকে খেললাম, আমরা হয়তো ধরে নিয়েছিলাম শুরু থেকে যে আমরা এশিয়া কাপ খেলবো, বাট আমরা কিন্তু মানে টেবিলের 3 নাম্বার থেকে শেষ করেছি, ইন্ডিয়াকে হারিয়েছি। ইন্ডিয়ার 5 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত আমরা 3 নম্বরে আছি, বাট আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারিনি। 10 পয়েন্ট নিয়ে কিন্তু সিঙ্গাপুর অলরেডি কোয়ালিফাই করেছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু এখনও এশিয়ান স্ট্যান্ডার্ডেই যেতে পারিনি। হ্যাঁ, সিঙ্গাপুর, হংকংয়ের সাথেও এখন পর্যন্ত আমরা কম্পিটিটিভ করতে পারছি না। সেইখান থেকে ওয়ার্ল্ড কাপ খেলাটা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এশিয়া কাপই যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারছি না। এটা কি এই জন্য যে চ্যাম্পিয়ন মন মানসিকতা আসলে তৈরি হয়নি? কারণ আমরা দেখতেছি ওই শেষ মুহূর্তের কথাটা আসলে বারবারই আসবে যে শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরে যাচ্ছে বা প্রতিপক্ষকে জিতিয়ে দিচ্ছে এরকম। না, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ কিছু। আমি এখন টিভির এইখানে বসে আপনার সাথে আমি অনেকবার আলাপ করেছি যে আমরা আমাদের মেন্টাল স্ট্রেংথ এখনো গ্রো করতে পারিনি। হ্যাঁ, যার কারণে কিন্তু দেখবেন ক্লোজ ম্যাচগুলো আমরা গিয়ে হেরে যাই। হ্যাঁ, আমরা দেখবেন যে একদম দেখা যায় যে আমরা 2-1 জিততেছি, শেষের দিকে গিয়ে গোল কনসিড করে ম্যাচ ড্র করেছি, আদার হেরে গিয়েছি। এরকম অনেক ম্যাচ কিন্তু এবার এই এশিয়ান কাপ কোয়ালিফাই হয়েছে। ওভারঅল ঘরোয়া ফুটবল নিয়ে আমাদের বেশ কাজ করার আছে, বাফুফের কাজ করার আছে, সেই সঙ্গে আবারও আসবো। তবে ফুটবলের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে কথা বলছিলাম, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান আবিলি। আপনি যেই কথাটা বলছিলেন যে বিশ্বকাপে কথা বলার জন্য বা বিশ্বকাপে ভালো করার জন্য বা বিশ্বকাপের যে লক্ষ্য, সেই লক্ষ্য নির্ধারণের জন্য আমাদের অবকাঠামোগত উন্নয়নটা আসলে জরুরি। ঘরোয়া ফুটবলে নজর দেওয়া জরুরি, সেখানে শৃঙ্খলা ফেরানো জরুরি, বা সেটা নিয়ে পরিপূর্ণ একটা প্ল্যান থাকার জরুরি। ক্রীড়া উপদেষ্টা কয়েকদিন আগেই বাফুফে পরিদর্শনে এসে কমলাপুর স্টেডিয়াম, সিলেট বা চট্টগ্রাম, এই যে মাঠ সংকট ছিল সেই বিষয়ে তিনি একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন, সবুজ সংকেত দিয়েছেন। আরও বেশ কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো ঘরোয়া ফুটবলে একটু পরিবর্তন আনতে পারে। আমরা সেই প্রসঙ্গগুলো একটু দেখে আসতে চাই, তাহলে আমাদের আলোচনায় সেই বিষয়গুলো আরও। ফুটবলের মাঠ সংকট যেটা ছিল, সরকারের কাছে অন্তত 8টি মাঠের দাবি করেছিল বাফুফে। সেখান থেকে ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং কিংস অ্যারেনা আন্তর্জাতিক ফুটবলের 2 মাঠ, সম্প্রতি চট্টগ্রাম এবং সিলেট স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফেকে। কমলাপুর স্টেডিয়ামের বাছ, গ্যালারি এবং ডরমেটরির দায়িত্ব পাচ্ছে ফুটবল ফেডারেশন। অ্যালোকেশন নিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। বাফুফের অনুমতি নিয়ে অন্যান্য খেলা হতে পারে 3 স্টেডিয়ামে, অর্থাৎ এই 3টা স্টেডিয়াম সিলেট, চট্টগ্রাম এবং কমলাপুর, 3টা স্টেডিয়াম বাফুফের কাছে হস্তান্তর করা হচ্ছে। আর সাব ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের, অর্থাৎ
সাফের যে ম্যাচগুলো হয় সাধারণত আমরা দেখি যে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে সেখানে, কিংবা এর আগে আমরা কিংস আরেনায় দেখেছি। তবে কমলাপুর সেটাও তো ঢাকায়, সিলেট বা চট্টগ্রামে সেই ম্যাচগুলো যদি ট্রান্সফার করা যায় তাহলে হয়তোবা সেই এলাকার ফুটবলীয় যেই আবহ সেটা হয়তোবা আরও বাড়বে। তবে মাঠটা পাওয়া যাচ্ছে এতটুকু অবশ্যই স্বস্তির। তবে ঘরোয়া ফুটবলের যেই কাঠামো সেই জায়গাতে বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে কিনা? না, এটা তো খুব ইম্পর্টেন্ট যে মাঠ আপনি যত বেশি পাবেন তত আপনি খেলা বেশি অর্গানাইজ করতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন। আপনার কাছে যখন অ্যাভেলেবেল মাঠ থাকবেন তখন অনেক টুর্নামেন্ট করতে পারবেন, অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে পারবেন যদি ভেন্যুগুলো এরকমের ইন্টারন্যাশনাল হয়। হ্যাঁ, যেটা বলেছে যে সাব ফুটবলের যদি আপনি ঢাকার বাইরে করতে চান তো আসলে সেইগুলি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। যদি থাকে সেটা তো অবশ্যই আমি মনে করি ভালো হবে। বাট সব থেকে বড় ব্যাপার হলো আপনি ঘরোয়া ফুটবলে যে মাঠে খেলা হচ্ছে, হ্যাঁ, সেই ম্যাচগুলি কতটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনি হোম অ্যান্ড অ্যাওয়ে যে ম্যাচগুলি খেলছেন লাইক মুন্সিগঞ্জ, গাজীপুর, সেই মাঠগুলি কিন্তু আপনার প্রপার আমার কাছে মনে হয় যে লিগ খেলার মতো স্ট্যান্ডার্ডে নাই। তো ওইগুলির দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। আপনি মাঠ পাচ্ছেন বাট সেগুলি খেলার স্ট্যান্ডার্ডে তৈরি করতে পারছেন কিনা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ যারা ঘরোয়া ফুটবলে পার্টিসিপেট করছে যে ক্লাবগুলি এবং যে প্লেয়াররা খেলছে তারা প্রায়ই আমি দেখি কমপ্লেন করছে যে মাঠ ভালো না, মাঠের গ্রাউন্ড ভালো না, উঁচা নিচা, ঘাস ঠিকভাবে নাই। তো সেইটাকে কিন্তু প্রিপেয়ার করাও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ, বা এনএসসি যারা এই মাঠগুলিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিচ্ছে। সো ওখানেও কিন্তু আসলে আমি মনে করি কাজ করার অনেক ব্যাপার রয়েছে। বাট মাঠ যত বেশি হবে তত আপনি অর্গানাইজ করতে পারবেন খেলা, এটা আমি শিওরলি বলতে পারি। এটা খুবই ভালো উদ্যোগ। বাট সাথে সাথে মাঠগুলির স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে এবং হাইয়েস্ট লেভেলে। কারণ একটা ভালো মাঠ হলে কিন্তু একটা ভালো ম্যাচ আপনি আশা করতে পারেন, এবং একটা খারাপ ম্যাচে আপনি কখনো একটা ভালো ম্যাচ আশা করতে পারেন। এবং লিগের এই বছর আমরা ঘরোয়া লিগ যেভাবে হচ্ছে, হ্যাঁ, বেশ কম্পিটিটিভ হচ্ছে, বাট সেখানে কিন্তু অনেক ফাঁকফোকর রয়েছে। ব্রডকাস্ট সো পুয়ার, আপনার মাঠের স্ট্যান্ডার্ড খুবই পুয়ার। হ্যাঁ, বাট লিগ ভালো হচ্ছে। বাট লিগ আরও ভালো হতো যদি মাঠগুলি স্ট্যান্ডার্ড ভালো হতো, যদি ব্রডকাস্টিং আরও ভালো হতো, আরও যদি মানুষের ভিতরে ইনভলভমেন্ট বেশি থাকতো, তখন কিন্তু আপনি জানেন যে আমাদের ঘরোয়া ফুটবলের চিত্রটা আরও ডিফারেন্ট হতে পারতো। বাট আমি মনে করি যে ক্রীড়া পরিষদ যেটা করেছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ডেডিকেটেড কিছু মাঠ দিয়েছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কয়েকদিন আগেই জামাল ভুঁইয়া এবং তারেক কাজী একটা পডকাস্টে গিয়ে বলেছেন যে আপনি যেই কথাটা বলছিলেন যে ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন না করলে এই যে সাফে 23 বছর ধরে বাংলাদেশের আঞ্চলিক শ্রেষ্ঠত্ব নাই, আমরা এশিয়ান কাপে খেলতে পারছি না এখন পর্যন্ত, বিশ্বকাপ ফুটবল তো অনেক দূরের ব্যাপার। তো সেই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা জাতীয় দলকে নিয়ে অনেক স্বপ্ন দেখি যে আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দিব, আমরা ভারতকে হারাবো, যদিও ভারতকে হারিয়েছি বা হারানোর অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু আমরা বেশ কয়েকটি ম্যাচ এবার এশিয়ান কাপের যেই বাছাই পর্ব হলো সেই বাছাই পর্বে আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততেও হেরে গেলাম। এখন শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রিক প্র্যাকটিস করে, শুধুমাত্র জাতীয় দল কেন্দ্রিক ক্যাম্প করে সে আমাদের যে স্বপ্ন, আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব কিনা, যেখানে ঘরোয়া ফুটবলে আসলে প্লেয়াররা সেই আন্তর্জাতিক মানের মাঠটা পাচ্ছে না? না, এটা তো আমি বলেছি যে মাঠ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ভালো মাঠে আপনি একটা ভালো ম্যাচ আয়োজন করতে পারবেন। এবং জামাল এবং তারেক যেটা বলেছে যে ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার যত পর্যন্ত তৈরি না করতে পারবেন, হ্যাঁ, ততদিন পর্যন্ত কিন্তু আপনি জাতীয় দলের যে সার্ভিস যারা প্লেয়াররা দেয় তারা তো ঘরোয়া ফুটবল খেলেই ওখানে খেলে। তো দেখা যায় যে ঘরোয়া ফুটবল এক প্যাটার্নে হয়, যখন ইন্টারন্যাশনাল ম্যাচ হয় তখন কিন্তু এটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু ওখানে কিন্তু আমাদের প্লেয়াররা তেমনভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু পারফর্ম করতে পারে না। তো ঘরোয়া ফুটবলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট অনলি আমরা একদম প্রিমিয়ার লিগ, ঘরোয়া ফুটবলের পরে যে লিগগুলি, ফার্স্ট ডিভিশন বলেন, চ্যাম্পিয়নশিপ লিগ বলেন, বা আন্ডার এজের যদিও আপনি কোনো টুর্নামেন্ট করেন সেইটার স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করতে পারছেন কিনা। এখন আমি একটা লিগ করলাম, সেই লিগ থেকে আপনি কোনো বেনিফিটেড হলেন না, সেই লিগটা যদি শুধু শেষ করে দিলেন, এইটা তো আসলে করার কোনো মানে হয় না। যে লিগটা করবেন অবশ্যই একটা প্ল্যানিং করে সেই লিগটা করতে হবে। এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাওয়া সেটা হচ্ছে যে এই যে লিগগুলো হয়, এই লিগগুলো কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ জানেই না যে এই ধরনের লিগগুলো হচ্ছে। দ্বিতীয়ত অর্থাৎ প্রচারণায় বেশ বড় একটা ঘাটতি আছে। বাফুফের এই কমিটি আসার পরে বেশ কিছু পরিবর্তন আমরা দেখেছি। নারী লিগ হচ্ছে, নারী ফুটবলে স্পন্সর এসেছে, কিন্তু এই যে অবকাঠামোগত বা একেবারেই তৃণমূল পর্যায় থেকে যে বেড়ে ওঠার জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আসলে ওই যে সম্প্রচার করা কিংবা সেই জায়গাগুলোকে হাইলাইট করা, সেখানকার প্লেয়ারদের কে কেমন খেলছে সেই বিষয়টা যে তুলে ধরা,
নিজেরাও দেখা, এই জায়গাটায় আসলে ঘাটতিটা ঠিক কোন জায়গায় থাকে যার কারণে এই প্রতিবন্ধকতাগুলো আসে বা এই কাজগুলো করা হচ্ছে না? ঘাটতি আসলে আপনি যখন কোনো কিছু করতে যান তার আগে কিন্তু আপনি অনেক ধরনের কথা বলেন, হ্যাঁ, বাট কথার সাথে পরে কিন্তু কাজের গুলি মিল থাকে না। হ্যাঁ, আপনি নারী ফুটবলের কথা বলেছেন, নারী ফুটবলে দেখেন, নারী ফুটবল তো কোনো কম্পিটিটিভ হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা দল 23 গোল 20 গোল 15 গোল করে এক দলকে দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা যাচাই বাছাই করা উচিত ছিল যে কোন দলগুলি আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কারা ভালো প্লেয়ার কালেকশন। আপনি 6টা দল নিয়ে করেন, 10টা দলের দরকার ছিল না। ইভেন সামনে চ্যাম্পিয়নশিপ লিগ আছে বা ফার্স্ট ডিভিশন হচ্ছে, এখানেও যদি আপনি যে লিগগুলি করছেন সেখানে মান কীরকম হচ্ছে, এখান থেকে কোনো প্লেয়ার ভালো করছে কিনা সেটারও কিন্তু আপনার তদারকি করতে হবে। কোচদেরকে সারাক্ষণ ইনভলভমেন্ট রাখতে হবে যে এখান থেকে ভালো প্লেয়ার কারা আছে তাদেরকে এসবিটিক দলে নেওয়া যায় কিনা। হ্যাঁ, তো এইগুলির তদারকি যতদিন পর্যন্ত আপনি প্রপারলি না করতে পারবেন, এবং একটা বড় বিষয় হয়েছে যে আমাদের ক্লাবগুলি তো এখনো আমরা জাস্ট প্রফেশনাল বলি, আমাদের ক্লাবগুলি তো আসলে ওই লেভেলের প্রফেশনাল না। হ্যাঁ, আপনি দেখেন আন্ডার এজ কোনো দল নেই ক্লাবগুলিকে। হ্যাঁ, তো ক্লাবে যদি আন্ডার এজ দল না থাকে আপনি পাইপলাইনে কিভাবে প্লেয়ার আসবে? সো এইটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন গাইডলাইন করে দেওয়া উচিত যে প্রত্যেক বছর, আগে কিন্তু হতো আন্ডার 18 একটা প্রিমিয়ার লিগের ক্লাবগুলি নিয়ে একটা টুর্নামেন্ট হতো, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এগুলি কিন্তু করা খুব ইম্পর্টেন্ট যদি পাইপলাইনে প্লেয়ার তৈরি করতে চান, এবং শুধু করলে হবে না, কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে যারা কিন্তু জাতীয় দলকে সার্ভিস করবে। দেখেন একটা কথা আমি বলি, আমাদের এখানে আপনি যেটা বলেছেন যে ইন্টারন্যাশনালি কিন্তু একটা বড় হাইপ তৈরি হয়েছে, হ্যাঁ, বিকজ অফ হামজা চৌধুরী যখন এখান থেকে অ্যাবসেন্স হয়ে যাবে, সে তো সারা জীবন এখানে খেলবে না, বাট হামজার সাথে সাথে আপনি হামজার মানে প্লেয়ার তৈরি করতে পারছেন কিনা। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্লেয়ারাই কিন্তু আপনি মাঠে দর্শক কে কিন্তু আপনার অ্যাট্রাকশন বাড়ায়। হ্যাঁ, তো ইন্ডিভিজুয়াল প্লেয়ার তৈরি হচ্ছে কিনা ওই লেভেলের। হ্যাঁ, তো হামজা যখন এখান থেকে চলে যাবে তখন আসলে হামজার জায়গাটা কে নিবে? ওই ধরনের প্লেয়ার তো সবসময় তো আপনি হামজার মতো প্রবাসী প্লেয়ার পাবেন না। হ্যাঁ, তো আপনি ওই লেভেলের প্লেয়ার তো তৈরি করতে হবে। তো সেইটা তৈরি করতে আপনাকে কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, কি প্ল্যানিংগুলি করতে হবে, সেইটা কিন্তু আমাদের এখানে তৈরি করতে হবে আরও কিছু। যেমন পিটার বাটলার যে প্ল্যানগুলো দিচ্ছেন নারী ফুটবলের জন্য, হ্যাভিয়ার ক্যাব্রেরার কাছ থেকে সেই প্ল্যানগুলো আসছে কিনা, এবং একই সঙ্গে হামজা চৌধুরী চলে গেলে অন্য প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকবো কিনা, নাকি দেশীয় ফুটবলারই তৈরি করবো, সেই বিষয় নিয়ে ফুটবলের স্বপ্ন বাস্তবতার কথা বলছিলাম। আর স্বপ্ন আর বাস্তবতার কথা বলতে গেলে যেই বিষয়গুলোর কথা আসে, সেখানে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে আমাদের নিচের বেসমেন্টটা ঠিক করতে হবে। আর নিচের বেসমেন্টের কথা বললে সেখানে ঘরোয়া ফুটবলের কথা আসে, আমরা সেই প্রসঙ্গে আলোচনা করছিলাম। তবে একটা উদ্বেগের বিষয় কিন্তু তৈরি হয়েছে। কিউবা মিচেল তিনি আসলেন, তার মতো প্রোফাইলের প্লেয়ার বসুন্ধরা কিংসে তিনি খেলছিলেন, কিন্তু তিনি একটা স্ট্যাটাস দিয়ে বকেয়া বেতনের কথা বলে তারপরে কিন্তু সেই অভিযোগটা দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তারেক কাজী তিনি দীর্ঘদিন ধরে খেলছিলেন, তার সাথেও প্রায় 1 বছরের বেতন বকেয়া, এবং সেটার কনসার্ন জানিয়ে তিনিও চলে গেছেন। প্রবাসী ফুটবলাররা আসছেন, প্রবাসী ফুটবলাররা জাতীয় দলে খেলছেন, পারফরমেন্সও করছেন তুলনামূলক বেটার। হয়তোবা আমাদের যেই প্রত্যাশা একেবারে লং টার্মে যে আমরা সাফ জিতবো বা এই প্রত্যাশাগুলো হয়তো পূরণ করতে পারছেন না, তবে জাতীয় দলের চেহারায় অন্তত কিছুটা পরিবর্তন এসেছে। এই যে একটা ইতিবাচক দিককে নেতিবাচক দিকে নিয়ে যাওয়া, এবং সেই জায়গায় বসুন্ধরা কিংসের মতো বাংলাদেশের টপ লেভেলের একটা ক্লাব, তাদের কাছ থেকে যদি এ ধরনের প্রফেশনালিজম কিংবা বেতন বকেয়া জিনিসটা আসলে ওই পেশাদারিত্বের অভাব বা এই কথাগুলো বলে আসলে হালকা করার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়। সেই জায়গা থেকে এটা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কনসার্নিং কিনা? অবশ্যই আপনি তো আসলে বেশ কয়েকটা কোশ্চেন করেছেন। দেখেন, শুরুতে যদি বলি যে তারেক এবং কিউবা মিচেল বসুন্ধরা কিংস থেকে আসলে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারেনি, তারা চলে গিয়েছে, হ্যাঁ, বিকজ অফ স্যালারি ডিউরেশন। তো সেইখান থেকে যদি বলি, দেখেন এটা খুবই আনএক্সপেকটেশন, এবং আমার কাছে মনে হয় যে আনএক্সপেক্টেড। কারণ বসুন্ধরা একমাত্র দল, সবসময় আমরা বলে আসছি যে প্রফেশনাল দল হিসেবে একমাত্র যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে, দ্যাটস দ্য টিম বসুন্ধরা কিংস। হ্যাঁ, তাদের হোম ভেন্যু রয়েছে, তাদের সব ফ্যাসিলিটিস রয়েছে, এবং পেমেন্ট স্যালারি যদি আগের থেকে এই লাস্ট 1 বছর বা 2 বছর আগে যদি দেখেন, তাদের সব থেকে বেটার ছিল। বাট লাস্ট 2 বছর নসঞ্জি বসুন্ধরা প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এমনভাবে দেখা দিয়েছে যেখানে প্লেয়াররা কিন্তু আসলে কন্ট্রাক্ট রেনু করছে না, সবাই কিন্তু এখান থেকে এক্সটেনশন করে চলে যাচ্ছে। তারেক কাজী 1 বছরের স্যালারি পায় না, কিউবা মিচেল 4 বছরের কন্ট্রাক্ট ছিল বসুন্ধরার সাথে। হ্যাঁ, সান্ডারল্যান্ড একাডেমি থেকে এখানে আসবে সেটা কিন্তু আমরা চিন্তাই করতে পারিনি। কিউবা মিচেল যখন আসছিলেন তখন কিন্তু তাকে বলা হচ্ছিল কিউবা মিচেল একটা ভুল করছেন, রাইট, এই ধরনের গুঞ্জন আমরাই বলেছি যে কিউবা মিচেল কেন সান্ডারল্যান্ডের মতো একাডেমি দল ছেড়ে কেন এখানে আসছে। হ্যাঁ, বাট সে হয়তো চিন্তা করেছে যে এখানে হয়তো লিগটা খেলে সে একটা বড় এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, বিকজ স্টিল হি ইজ ইয়ং। সো ওই চিন্তা করে হয়তো আসছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। সে এখানে আসছে, আমাদের এখানে হয়তো সে অ্যাডজাস্ট করে হয়তো খেলবে, জাতীয় দলকে সার্ভিস করবে, ওরকম একটা প্ল্যানিং করে কিন্তু আসছিল। বাট 6 মাসের মাথায় কিন্তু সে এখান থেকে কন্ট্রাক্ট এক্সটেনশন না করে চলে গিয়েছে। এটা তো একটা ব্যাড মেসেজ দিচ্ছে।
হ্যাঁ, আপনি যেটা বলছেন যে প্রবাসী প্লেয়ার আসছে, এসে কিন্তু আমাদের দেশকে সার্ভিস দিচ্ছে, উই আর অ্যাপ্রিশিয়েট দ্যাট। হ্যাঁ, যে আমাদের জাতীয় দল কিন্তু উপকৃত হচ্ছে, বাট কিছু প্লেয়ার আবার ঘরোয়া ফুটবল থেকে কিন্তু আবার চলে যাচ্ছে, এটাও কিন্তু আবার একটা ব্যাড মেসেজ দিচ্ছে। হ্যাঁ, এটা বসুন্ধরা কিংসের মতো দলই যখন আপনার স্যালারি নিয়ে এরকমের একটা সমস্যা দেখা দিচ্ছে, সেখানে অন্যান্য ক্লাবগুলি কিন্তু আরও ডিফিকাল্ট। হ্যাঁ, তো আমি বলবো যে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে বড় কনসার্নের জায়গা। হ্যাঁ, তো আমি মনে করি যে এই প্লেয়াররা যদি আপনার এখান থেকে চলে যায়, তো পরবর্তী প্লেয়াররা কিন্তু আসলে এখানে লিগে খেলতে আসবে, মোটিভেশন হারিয়ে ফেলবে। right? এবং এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে যদি এটা অন্য টিম হতো, ধরেন ফরাজগঞ্জ কিংবা ব্রাদার্স ইউনিয়ন কিংবা অন্য যেই ক্লাবগুলো রয়েছে, যারা হয়তো বা ঠিক টপ লেভেলে তাদের অত প্রভাব নাই, তাদের এত অ্যাসেট নাই যে এত বড় দল গড়বে, তো সেই ক্ষেত্রে প্রভাবশালী এইসব ক্লাবগুলোর জন্য বাফুফের দিক থেকে কি আসলে কোনো কিছু করার আছে, বা সেই জিনিসটা থাকা উচিত কিনা? কারণ কিউবা মিচেল আমাদের জন্য একটা বড় অ্যাসেট হিসেবেই আসছিলেন, আমরা সেভাবেই তাকে গ্রহণ করেছি, তিনিও সেটার জন্যই সাদারল্যান্ড ছেড়ে এখানে এসেছেন। তো সেই যাত্রাটা তো আসলে মানে ভালো হলো না, সুখকর হলো না। এই জায়গাটায় বাফুফের আসলে কিছু করার আছে কিনা? বাফুফের যেটা করতে পারে, এই প্লেয়ারাই কিন্তু জাতীয় দলে খেলে, তারেক কাজী, আপনার কিউবা মিচেল, এটা তো জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, তো পরবর্তী সময় দেখা যাবে যে এই প্লেয়ার আসলে জাতীয় দলে খেলতে যখন আসবে, তখন আসলে তাদের মানসিকতাটা কি থাকবে। হ্যাঁ, কারণ ঘরোয়া ফুটবল থেকে তারা চলে গেছে, আবার যখন জাতীয় দলকে সার্ভিস দিতে আসবে, তখন কিন্তু দুইটা ডিভাইডেড তৈরি হবে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা করতে পারে, ক্লাবগুলির সাথে আমার মনে হয় যে কনসার্ন করতে পারে, কারণ কিউবা মিচেল এবং তারেক কাজী হয়তো তাদের পেমেন্ট ইস্যুটা বলেছে, অনেক প্লেয়ার হয়তো বলতে পারছে না। হ্যাঁ, তো এটা নিয়ে আমার মনে হয় যে কাজ করা উচিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলির সাথে বসে এই জিনিসগুলি, ফাইন্যান্সিয়াল দিকগুলি যদি সমাধান না করে, ইন ফিউচার কিন্তু প্লেয়াররা আসলে ক্লাবগুলিকে সার্ভিস দিতে কিন্তু আমার কাছে মনে হয় যে সমস্যা তৈরি হবে। ইটস নট অনলি তারেক কাজী, কিউবা মিচেল, যারা আমাদের এখানে লোকাল প্লেয়ার আছে, তারাও তো ফাইন্যান্সিয়ালি ইম্প্যাক্ট হচ্ছে তাদের পারফরমেন্স। তো সুতরাং বলবো যে এটা আমি মনে করি অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাব এবং ফুটবল ফেডারেশনের একটা কোলাবোরেশন করা উচিত। প্রবাসী ফুটবলারদের নিয়ে গত বছর থেকেই বেশ মাতামাতি আছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, গ্রহণ করছে বাংলাদেশের দর্শকরা। একই সঙ্গে বাফুফেও দারুণ ইনিশিয়েটিভ দেখিয়েছে তাদেরকে নিয়ে আসার ব্যাপারে। আরও নতুন কিছু খেলোয়াড়েরও আসার কথা রয়েছে, হয়তোবা বয়সভিত্তিক যেই খেলাগুলো রয়েছে জাতীয় দলে, সেখানে দেখা যাবে যে অন্তত বাফুফের কর্মকর্তা বলেছেন যে খুব শীঘ্রই আমরা আরও 3-4 জন প্রবাসী ফুটবলারকে দেখতে পাবো। এই যে একটা ভালো দিকের পাশাপাশি বিপরীত পাশে যদি আমরা তাকাই, মুদ্রার উল্টো পিঠে, সেইখানে দেখবো যে আমরা কি প্রবাসী ফুটবলারদের বেশি গ্রহণযোগ্যতা দিয়ে বা গুরুত্ব দিয়ে দেশি ফুটবলারদের পাইপলাইন তৈরির ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছে কিনা? না, এটা তো ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য আপনি প্রবাসী প্লেয়ারদের উপর একটা বড় আকর্ষণ, আপনার একটা ঝুঁকে পড়ছেন, এটা আমি খারাপ দেখি না। প্রবাসী প্লেয়ার আসলে যেটা হয় যে জাতীয় দলে কম্পিটিশনটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো বাই দিস টাইম আমাদের লোকাল প্লেয়ারদের কিন্তু ওই যে আমাদের যে প্রবাসী প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডের কিন্তু প্লেয়ার আমাদের এখানে তৈরি হচ্ছে না। হ্যাঁ, যার কারণে আপনার যেমন ডিভাইডেড তো অটোমেটিক পারফরমেন্স একটা তৈরি হচ্ছে। তো এটা যদি কন্টিনিউ চলতে থাকে, তখন কিন্তু আমাদের এখানে প্লেয়ার পাইপলাইন ড্যামেজ হয়ে যাবে। আমি মনে করি যে হামজা চৌধুরী বলেন, জায়ান বলেন বা সমিত সোম বলেন, এদের লেভেলে প্লেয়ার আমাদের এখানে তৈরি করতে হবে। দেন দুইটার কোলাবোরেশনের মাধ্যমে আমরা একটা হায়েস্ট স্ট্যান্ডার্ডের জাতীয় দল তৈরি করতে পারবো। তখন কিন্তু আপনি কিন্তু আরও বড় বেনিফিটেড হবেন। বাট ওইদের সাথে সাথে যদি এখানে আপনি পাইপলাইনটা যদি আপনি ড্যামেজ করে রাখেন, পাইপলাইনে প্লেয়ারদের যদি কোয়ালিটি প্লেয়ার তৈরি না করতে পারেন, তখন কিন্তু আসলে এই প্রবলেমটা তৈরি হবে। তো প্রবাসী প্লেয়াররা আসুক, এটা আমি চাই, বাট সাথে সাথে আমাদের এখানে যারা প্লেয়ার আছে তাদের স্ট্যান্ডার্ডটাও আপনি ওইভাবে, সেই প্লেয়ার কিভাবে তৈরি করা যায় সে প্রসঙ্গে আপনার কাছে ফিরবো। দর্শক, ফুটবলে স্বপ্ন আর বাস্তবতা নিয়ে, আর বাস্তবতার ভিত্তিটা বা স্বপ্নের ভিত্তিটা যেখান থেকে তৈরি হবে, সেখানে নানান ধরনের নানান সমস্যা, আর সেই সমস্যার কথা বললে জাতীয় দল থেকে শুরু করতে হয়, আবার যদি গোড়া থেকে শুরু করি তাহলে একেবারে ঘরোয়া ফুটবল থেকে শুরু করতে হয়। আর যেখান থেকে শুরু করেন আপনি আসলে এটার কুল কিনারা পাবেন না। যেমন নারী ফুটবল দলের বেশ কিছু সাফল্য আছে। পিটার বাটলার, তাকে নিয়ে সমালোচনা যেমন হয়, তার প্রশংসাও হয়, এবং নারী ফুটবলটাকে তিনি সেই জায়গাটায় নিয়ে গেছেন, তিনি পরিকল্পনা দিচ্ছেন, বাফুফে সেটা এক্সিকিউট করার চেষ্টা করছে। যখন প্রসঙ্গটা আসে হ্যাভিয়ার কাবরেরার, তখন আসলে তিনি কি করছেন? জাতীয় দলে ম্যাচগুলো সেভাবে হয়তো বা জেতাতে পারছেন না, যেই প্রত্যাশা বা এক্সপেকটেশন আছে, তাকে তো এখন ভালো প্লেয়ার দেওয়া হয়েছে, সেটার এক্সিকিউশন তিনি করতে পারছেন না। একই সঙ্গে ঘরোয়া ফুটবলের যেই মানোন্নয়ন বা ঘরোয়া ফুটবলে আমাদের যেই বাস্তবতা আছে, আমাদের যেই সক্ষমতা আছে, সেটা কাজে লাগিয়ে কিভাবে এখান থেকে প্লেয়ার তৈরি করা যায়, সেই কাজটাকে আসলে হ্যাভিয়ার কাবরেরা করছেন।
শুরুতেই যদি পিটারের কথা বলি, পিটার দেখেন যেটা করেছে, হ্যাঁ পিটার যখন আসলে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে একটা নতুন ইয়ং দল নিয়ে কিন্তু যখন সে শুরু করলো, তখন আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা করেছি, তার অনেক সমালোচনা করেছি, বাট সে কিন্তু জাতীয় দলের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলেছে। খেলার ভিতরে কিন্তু একটা আপনার পরিবর্তন এনেছে, হ্যাঁ সে যে প্যাটার্নই খেলুক পরিবর্তন আসছে, একটা স্ট্র্যাটেজি কিন্তু তার খেলার ভিতরে রয়েছে, যে হাই ডিফেন্ডিং লাইন আপ খেলুক বা যেটাই খেলুক, তার খেলার ভিতরে কিন্তু একটা স্পষ্ট ছাপ আছে যে সে এইভাবে খেলতেছে, এবং যার কারণে কিন্তু সে প্রথমবারের মতো এশিয়া কাপে মেয়েদেরকে নিয়ে গিয়েছে, মার্চে যেটা অস্ট্রেলিয়াতে বাংলাদেশ খেলবে, তো এটা কিন্তু সে এপ্রিসিয়েটের জায়গা পায়, এবং সে তার যে প্ল্যানিংগুলি আমি দেখেছি, অবশ্যই প্ল্যানিংগুলি সুপার। আমি মনে করি এগুলি যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্সিকিউট করতে পারে, ইন ফিউচার আমরা ওয়ার্ল্ড কাপও খেলতে পারবো মেয়েদের, ইটস ভেরি সুন। এবং অপর পিঠে যদি কাবরেরার কথা বলি, আমি বলবো যে কাবরেরার সুস্পষ্ট কোনো প্ল্যানিং এখন পর্যন্ত আমি দেখিনি, হ্যাঁ, এবং তার প্ল্যানিংগুলি আসলে কি সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি এক্সিকিউট করবে সেটারও আমি আসলে এখন পর্যন্ত কোনো রকম কোনো বলা যায় ইশতেহার এখন সে হয়তো বড় বড় ইশতেহার দেয়, বাট সেইটাতে আসলে গ্রহণযোগ্যতা কতটুকু পায় সেটা, বাট অনেস্টলি বললে কাবরেরা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, সেখানে কাবরেরা আসলে এই লেভেলের দলের সাথে কাবরেরা আসলে তেমন প্ল্যানিংগুলি তেমন এক্সিকিউট হচ্ছে না, এবং সেখানে আমি মনে করি তাকে রাখাটা ওই মুহূর্তে আসলে অনেকবারই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের থেকে বড় আলোচনা কিন্তু তৈরি করেছে দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া কিন্তু বলেছে যে আমাদের একজন হাই প্রোফাইল কোচ দরকার, এবং আমরা সেটা সবসময় বলে এসেছি, কারণ কাবরেরা আসলে এই দলটাকে ওইভাবে প্রপার ইউটিলাইজ করতে পারছে না। এই যে দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে, অধিনায়ক জামাল ভুঁইয়ার কথা বললেন, তিনিও দাবি মানে সুপারিশ করেছেন বা একটা পরামর্শ দিয়েছেন, সেটা আসলে বাফুফে গুরুত্বের সঙ্গে দেখছে না, মানে বিষয়টা কি এরকম? দেখা উচিত, দেখছে কিনা সেটা তো আমরা হয়তো পরে বলতে পারবো, মার্চে আর একটা ম্যাচ রয়েছে, তার ওই পর্যন্ত কন্ট্রাক্টও আছে, বা আমি জানি না তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে কিনা, হ্যাঁ আমি ঠিক জানি না, বাট আমার কাছে মনে হয় যে বাফুফে এখন উচিত কাবরেরাকে ভাবা। জাহিদ হোসেন এমিলি, বাংলাদেশের সেরা স্ট্রাইকারদের নাম আসলে সেখানে টপ লিস্টে একেবারে 1-2 এর মধ্যে আপনার নাম থাকবে, এবং একই সঙ্গে আপনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কও ছিলেন, অর্থাৎ বাংলাদেশের ফুটবলের কি সমস্যা, কোথায় গ্যাপ, কোথায় ফাঁকফোকর আছে, এই বিষয়গুলো আপনার জানা। একই সঙ্গে ফুটবলারদের কিভাবে মোটিভেটেড করতে হয়, কিভাবে তাদের কাছ থেকে পারফরমেন্স বের করতে হয়, সেটা আপনি কাছ থেকে দেখেছেন, কোচেরা আপনাদের সময় যেসব কোচেরা ছিল। আপনাকে যদি বাফুফে সেরকম অ্যাঙ্গেলে জাতীয় দলের সঙ্গে কিংবা বাংলাদেশের অবকাঠামোগত ফুটবল উন্নয়নে কাজে লাগাতে চায়, সেই ক্ষেত্রে আপনি আসতে চান কিনা? অবশ্যই, এটা তো আমার কাজই ফুটবলের সাথে কাজ করা, এবং সেটা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে হয় সেটা তো আসলে সব থেকে বড় আনন্দের, এবং সেটা কোনো টেকনিক্যাল কোনো সাইটগুলি যদি হয় সেটা আরও আনন্দ থাকবে, কারণ আমি ফুটবলের সাথে থাকতে চাই, ফুটবলের সাথে কাজ করতে চাই, এবং আমি যে জিনিসগুলি জানি সেগুলি যদি আমি কোনো না কোনোভাবে সার্ভ করতে পারি দেশকে, সে তার থেকে বড় পাওয়া তো হবে না। অবশ্যই এগুলি নিয়ে আমার অবশ্যই প্ল্যানিং রয়েছে, এবং ফুটবল ফেডারেশন কোনো না কোনোভাবে যদি আমাকে ইনক্লুড করতে চায়, আমি অলওয়েজ উইল বি অ্যাভেলেবেল। ইনক্লুড করতে চাই বলতে এখনো পর্যন্ত আপনাকে সে ধরনের কোনো অফার দেওয়া হয়নি? না, এরকমের কোনো অফার এখন পর্যন্ত পাইনি, বাট পাইলে অবশ্যই আমি অ্যাভেলেবেল আছি। বাফুফেতে আমরা দেখি যে সাবেক ফুটবলাররা সেভাবে আসেন না, আসলেও একেবারে মানে শেষ মুহূর্তে, যে সময়টা আসলে খুব বেশি কিছু দেয়ার থাকে না। এখন আপনাদের যেই এজ লেভেল বা যেই অভিজ্ঞতা, সেটা হয়তো বা আপনারা আরও ভালোভাবে কাজে লাগাতে পারতেন। মানে বাফুফেতে ঢোকার ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আমার কাছে মনে আছে, হ্যাঁ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো কোচ ছাড়া অন্য অনেক জায়গা আছে যেখানে কাজ করা যায়, হ্যাঁ বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলেই আসলে আমরা যারা এক্স প্লেয়ার রয়েছে, যাদের কিছুটা হলো অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু ইনভলভমেন্ট করা যায়, বাট আমি সেটা দেখছি না। অনলি কোচ যারা কোচিং লাইসেন্স আছে তারাই হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো না কোনোভাবে কাজের সাথে জড়িত থাকতে পারে, সেটাও খুব লিমিটেড, বাট আমার কাছে মনে হয় যে কাজের অনেক পরিধি আছে, অনেক জায়গা আছে আমাদেরকে ইনভলভ করতে পারে। এই অভ্যন্তরীণ সমস্যাগুলো কাটিয়ে উঠবে বাফুফে, এবং একই সঙ্গে আমরা যেই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাটাও শিখি, একই সঙ্গে সেটা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটাও আমরা নিশ্চয়ই শিখবো। বাফুফে সেদিকে নজর দেবে। একই সঙ্গে আমাদের যেই প্রফেশনাল ফুটবল ক্লাবগুলো আছে তারা আরও পেশাদারিত্ব দেখাবে প্রবাসী ফুটবলারদের এবং দেশি ফুটবলারদের ক্ষেত্রে, তাহলে হয়তোবা ফুটবলে স্বপ্নের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা আসলে সম্ভব হবে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করবেন এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করবেন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করবেন youtube.com/c/echontv।